ভারী অস্ত্র কিংবা সংখ্যা দিয়ে নয়, দেশের ওপর যতবার আঘাত এসেছে ততবারই জীবনের মায়া ত্যাগ করে দুর্বার প্রতিরোধ গড়ার ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্ম। বিডিআর বিএসএফের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল কুড়িগ্রামে। ২০০১ সালের রৌমারী উপজেলার বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলে বিএসএফের হামলায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সংঘর্ষে জড়িয়েছিল। হামলায় গুলির আঘাতের চিহ্ন বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পে এখনও দৃশ্যমান। ভারতীয় বাহিনীর হামলার প্রতিরোধে বিডিআরের সাথে দেশ রক্ষায় অংশ নিয়েছিলেন গ্রামের সাধারণ মানুষও। গ্রামবাসীর কাছে এই সংঘর্ষের নাম বড়াইবাড়ি সীমান্ত যুদ্ধ। ১৮ এপ্রিল ঘটনার দিন ভোরের আলো তখনও ফোটেনি। বড়াইবাড়ি গ্রামের কৃষক তাহেজউদ্দিন ছেলে মিনহাজ আলীকে ধানের জমিতে সেচ কাজে পাঠান। হঠাৎ আবছা আলোয় মিনহাজ দেখতে পাই সীমানা পেরিয়ে সারিবদ্ধ অস্ত্রধারী এগিয়ে আসছে বাংলাদেশের গ্রামের দিকে। তারা মিনহাজের কাছে এসে জানতে চেয়েছিল বিডিআর ক্যাম্প কোন দিকে। মিনহাজ বুঝতে পেরেছিল তারা ভারতীয় বাহিনী। কৌশলে তাদের উল্টো দিকে একটি বাড়ি দেখিয়ে মিনহাজ দ্রুত বাড়ি চলে আসে। বাবা মাকে জানিয়ে বিডিআর ক্যাম্পে সংবাদ পৌঁছে দেয় মিনহাজ। ভারতীয় সেনা প্রায় এসে আমাকে জিজ্ঞায় যে বিডিআর ক্যাম্প কোনটা। পরে আমি অন্যদিকে একটি বাড়ি দেখে দিই অন্যদিকে তারা সরে ছিটে যায় এবং কি সেই বাড়ির দিকে যায়। আমি বাড়িতে দৌড়ে এসে আব্বা আম্মাকে বলি যে ভারতীয় বিএসএফ আমাদের জমিতে আসছে। এই কথা বলে আমি ক্যাম্পে চলে যাই, যে সিপাহী লিটন এবং হাবিলদার নজরুলকে সমস্ত ইতিহাস খুলে বলি। বিডিআর সতর্কতার সাথে মোকাবেলার জন্য ওত পেতে থাকে। এরই মধ্যে দেরিতে হলেও বিডিআর ক্যাম্প খুঁজে পেয়ে আক্রমণ চালায় বিএসএফ। ক্যাম্পের আশেপাশে অবস্থানরত বাংলাদেশের গ্রামবাসীদের ওপরও হামলা চালায় বিএসএফ। ফায়ার শুরু হয় আনুমানিক ৫টা। সকাল ৮টা পর্যন্ত আমি ক্যাম্পের উত্তর পাশে ধান খেতে নিরাপদ স্থানে বসে থাকার পরে সকাল ৮টার দিকে আমাদের বাড়িতে ভারতীয় একটি বোম এসে আমাদের বাড়িঘর পুড়ে যায়। ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত একটানা গোলাগুলি চলে। আক্রমণের পর বিডিআর প্রথম ১০ মিনিট টু শব্দও করেনি। এটা ছিল বিডিআরের কৌশল। বিপরীত দিক থেকে কোনো সাড়া না পেয়ে বিএসএফ ধারণা করেছিল বিডিআর হয়তো পালিয়েছে। অন্ধকারে অসতর্ক হয়ে বিএসএফের একটি অংশ বিডিআর ক্যাম্পের কাছে আসতেই প্রতিরোধ শুরু করে বিডিআর। একযোগে গর্জে ওঠে বাংলাদেশের ৪টি মেশিন গান। সদর দফতরের নির্দেশনায় জামালপুর ও ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় সেখানে। সারা দিন এবং রাত গড়িয়ে ১৯ এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। শেষ পর্যন্ত প্রায় ৫ শতাধিক ভারী অস্ত্রধারী বিএসএফ সৈন্য বাংলাদেশের মাত্র কয়েকজন বিডিআর সদস্য ও গ্রামবাসীর কাছে শোচনীয় পরাজয় বরণ করে। আমি নিজে অংশগ্রহণ করে ভারতের সাথে লড়াই করি এবং বিডিআর ছিল ৮জন বিডিআর, আমি একজন ৯জন সহ ভারতীয় বিএসএফ-তে যুদ্ধ করে আমরা জয় লাভ করেছি। বড়াইবাড়ি সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৬ জন সৈন্য নিহত এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের ৩ জন শহীদ হওয়ার সংখ্যাটি গণমাধ্যমে প্রকাশিত। তবে স্থানীয় বাসিন্দা ও তৎকালীন বিডিআর সদস্যদের দাবি, সে ঘটনায় বিএসএফের আরও অনেক বেশি সৈন্য নিহত হয়েছিল। এক টেলিভিশন অনুষ্ঠানে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান বলেন, সেদিন বিএসএফের ৪ শতাধিক সৈন্য নিহত হয়। মৃতদেহগুলো ট্রাকে করে ভারতে নিয়ে যায় বিএসএফ। যে ১৬ জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায়। পরে বিডিআর মৃতদেহগুলো বিএসএফের কাছে হস্তান্তর করে। এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাদুয়া সীমান্তে। উইকিপিডিয়া ও বিডিআরের তৎকালীন মহাপরিচালকের তথ্যে বাংলাদেশ ও ভারত সীমান্ত রেখার ১.৫ কিলোমিটার ভেতরে মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিবাহিনীর একটি ক্যাম্প ছিল। দেশ স্বাধীনের পর পাদুয়ার মুক্তিবাহিনীর ক্যাম্প সহ ২৩০ একর ভূমি অপদখল করে নেয় বিএসএফ। ক্যাম্পের আশেপাশে বাংলাদেশের জনগণের বসবাস ছিল সেখানে। ১৯৭২ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বিএসএফ সদস্যরা এই ক্যাম্প দখলে রেখে আশেপাশের বাংলাদেশিদের ওপর নির্যাতন চালিয়ে আসছিল। ১৯৯৯ সাল থেকে বিডিআর এর উপমহাপরিচালক ও বিএসএফের আইজি পর্যায়ে প্রতিটি সভায় পাদুয়া গ্রাম থেকে ক্যাম্পটি প্রত্যাহারে একাধিকবার আলোচনা হয়েছিল। বিএসএফ পাদুয়া ক্যাম্পের অবস্থান বাংলাদেশের অভ্যন্তরে একথা স্বীকার করলেও নানা অজুহাতে ক্যাম্পটি সরিয়ে নিতে গড়িমসি করছিল এবং পাদুয়া থেকে ১০ কিলোমিটার দূরে ভারতীয় পাহাড়ি এলাকায়
তাদের আরেকটি ক্যাম্পের সাথে রাস্তা তৈরির কাজও শুরু করেছিল বিএসএফ। এমন অবস্থায় বিডিআর সে এলাকায় তাদের অস্থায়ী 3টি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে। তা দেখে বিএসএফ সেখানে 6টা ফায়ার করে। বিডিআর এগিয়ে গেলে তারা 70 জনের মতো সারেন্ডার করে। বিডিআর পাদুয়া গ্রাম দখলমুক্ত করতে সক্ষম হয়। এখানেই ঘটনার শেষ না হয়ে রূপ নিয়েছিল প্রতিহিংসার। মূলত পাদুয়ার পরাজয়ের ক্ষোভে বিএসএফ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বড়াইবাড়িতে হামলা চালায়। প্রতিরোধ শুরুর দিকে মাত্র 8 জন বিডিআরের সাথে গ্রামের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সাইফুল ইসলাম লাল মিয়া নিজেও কাঁধে অস্ত্র তুলে নেন। গ্রামবাসীর পূর্ণ সমর্থন ও সহযোগিতা পেয়েছিল বিডিআর। সংঘর্ষে গ্রামবাসীও আহত হয়েছিল। শহীদ হন বিডিআরের ল্যান্স নায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সিপাহী মাহফুজুর রহমান ও সিপাহী আব্দুল কাদের। আহত ও শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও বড়াইবাড়ি দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি উঠছে এখন। এই 3 জনের শহীদ মিনার আছে, কিন্তু তাদেরকে বীরের মর্যাদা দিতে হবে। তাদের শহীদি ঘোষণা করে বীরশ্রেষ্ঠ অর বীর উত্তম যেভাবে তার প্রাপ্য রাষ্ট্রীয় ন্যায্য সম্মান দিতে হবে। তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিতে হবে শিক্ষা, দীক্ষা, চাকরি পাওয়াতে। জাতীয় বিপ্লবী পরিষদের এই নেতা আরও বলেন, বড়াইবাড়ির ইতিহাস বাঁচিয়ে রাখতে বিগত দিনে যারা দেশের জন্য লড়াই করেছে তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে, যেন দুর্দিনে দেশ বাঁচাতে নাগরিকরা সংগ্রামে উদ্বুদ্ধ হয়। তাদেরকে তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে। তাহলে আগামী দিনে পদুয়াতে যারা লড়াই করেছে তাদেরকে যদি ন্যায্য মর্যাদা দেওয়া হয়, বড়াইবাড়িতে যারা লড়াই করে তাদের ন্যায্য মর্যাদা দেওয়া হয়, তাহলে আগামী দিনে এই দেশকে যারা ক্ষতি করতে আসবে নাগরিকরা লড়াই করবে। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।